অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন, আমি সেই কথাগুলি আরেকবার উচ্চারণ করতে চাই। আজকে আমি সংসদে ওনার বক্তৃতাটা শুনলাম, প্রায় 15 মিনিট বক্তব্য দেওয়ার কথা, ওনাকে সময় দেওয়া হয়েছিল। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, হইচই হয়েছিল, থেমেছিলেন কিছুক্ষণ, পরে উনি আবার বক্তব্য দিয়েছেন। সব মিলে 15 মিনিটে একটু বেশি হয়তো হবে। কিন্তু উনি যে কথাগুলি বলেছিলেন, আমার কাছে এতদিন ধরে মনে হচ্ছিল এই কথাগুলি বলা দরকার। অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময় কিন্তু বলেছেন মাঝখানে, কিন্তু জাতীয় সংসদে যখন উনি দাঁড়িয়ে এই কথাগুলি বলেন, তখন সেই কথাগুলোর অন্যরকম একটা গুরুত্ব চলে আসে। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কি বলেছেন, উনি কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। এবং খুব একটা ইন্টারেস্টিং হলো, ওই সময় সংসদে তিনি সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে আরেকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন। মাঝখানে অনেকেই ছিলেন যারা নতুন প্রজন্মের, যারা মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলেন। ওনারা প্রায়ই বলেন আমরা ওই সময় ছোট ছিলেন, কিন্তু ওই সময়ে একটা পক্ষ যে চিন্তা করত, যে কাজ করত, সেই চিন্তা, সেই আদর্শকে ছোটরা আবার ধারণও করতেন। এই ধারণ করতে করতে এখন আবার প্রায় বৃদ্ধ হয়েছেন, তারাও ছিলেন সেখানে। ফজলুর রহমান সাহেবের বক্তব্যগুলো আমি একটু আপনাদেরকে দু একটা কথা শোনাতে চাই। যেমন উনি 5ই আগস্টের যে আন্দোলন ছিল, সে আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু শ্রদ্ধা জানিয়ে উনি বলেছেন যে 5ই আগস্টকে উনি বিপ্লব বলতে রাজি নন। তেনার ভাষায় উনি কি বলেছেন যে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদের সবাইকে আমি বলবো এই কথাটা বলাই অন্যায়। এবং তারপর উনি একটু তুলনা করতে গিয়ে বলেছেন প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা এবং হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করার মতো হবে এই দুটো তুলনা। অনেকে কিন্তু আমরা শুনেছি গত বেশ কয়েকদিন ধরে, গত 1.5 বছর ধরে, এটা 5ই আগস্টকে তারা বলতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে আপনার বিপ্লব হয়েছে। ভাই, বিপ্লব এত সহজ না। বিপ্লব অন্য জিনিস। বিপ্লবের পিছনে একটা আদর্শ থাকে, বিপ্লবের পিছনে একটা বিপ্লবী সংগঠন থাকে। এটা এভাবে বিপ্লব হয় না। যা হোক, আমরা বিভিন্ন সময় বলেছি ছোট মানুষ, আমাদের গলার আওয়াজটা এত দূর যাবে না। কিন্তু আজকে ফজলুর রহমান সাহেব যেভাবে, যে ভঙ্গিতে কথা বললেন, ওনার বয়স 77 বছর, কিন্তু উনি যেভাবে কথা বললেন, আমার কাছে মনে হলো যে এই সমস্ত লোকদের পক্ষেই মুক্তিযুদ্ধ করা সম্ভব। আমি মাঝে মাঝে মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকার, ওনার কণ্ঠ সেই ধরনের কথা শুনি। মুক্তিযুদ্ধের আসলে কাউকে তোয়াক্কা করতো না, ওনাদের বিশ্বাস ওনাদের মুখ দিয়ে উচ্চারিত হতো। সেই দৃশ্য যেন আমি আজকে আবার দেখলাম। তিনি জামায়াত সম্পর্কে বলেছেন। জামায়াত ইলেকশনের আগে একটা ধারণা তৈরি করা হয়েছিল, একটা আওয়াজ তোলা হয়েছিল যে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। কেউ বলেছিল জামাত থেকে 2/3 পেয়ে যাবে। তখন ওই ফজলুর রহমান সাহেব কিন্তু বারবার বলেছেন, আমার অনুষ্ঠানে অনেকবার বলেছেন, এবং সেই কথাটা উনি আবার উচ্চারণ করেছেন। তিনি বলছেন, আজকে যেটা বললেন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, যে আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামায়াত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা বলেছি, কথা সত্য। আমি বলে যাচ্ছি, এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। এবং তিনি আরো বলেছেন, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। উনি সেই চ্যালেঞ্জটা আবার দিলেন। কেন? এর পেছনে অন্তর্নিহিত কি শক্তিটা ওনার কাজ করেছে। আমিও কিন্তু সেটাই বলি যে এই বাংলাদেশ নামটা আমরা যে কারণে পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, যে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পেয়েছি, সেই যুদ্ধটাকে আপনি, সেই যুদ্ধের যে আদর্শ, সেই যুদ্ধের যে প্রেরণা, সেটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সেই প্রেরণা, সেই আদর্শ বারবার এই ভূখণ্ডে জয়লাভ করবে, এবং এটাই স্বাভাবিক। মুখে অনেক কিছু করবে, অনেকের শাসন নিয়ে মানুষ বিরক্ত হবে, কিন্তু ভোট দেওয়ার সময়
ওই প্রসঙ্গটা বড় হয়ে দেখা দেবে। সেটা হলো যে আমাদের উৎসটা কোথায়, আমরা কোথা থেকে এলাম, এই দেশটা কোথা থেকে এলো, এই পতাকা কোথা থেকে এলো। সেই প্রশ্নগুলো মানুষ যখন নিজেকে একবার করবে, তারা তখন ওই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা এই বাংলাদেশ চায়নি, তাদের পক্ষে ভোট দিতে পারবে না। ফজলুর রহমান সাহেব কিন্তু এই কথাটি বলেছেন। ওনাকে নিয়ে যে কথাগুলি বলা হতো এই গত 18 মাস, এই 18 মাসে কিন্তু অনেকে ওনাকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছে। ওনার বাসার সামনে নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে, ওনাকে অপমান করার জন্য অশ্লীল কথা বলা হয়েছে। সেই সময়ে উনি অনেক অপমানিত হয়েছেন এবং তার জন্য ওনার দলও ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারপর উনি চুপ করেছিলেন। সেই কথাগুলি আজকে উনি আবার উচ্চারণ করলেন। আমি ওনার কথা থেকে আবারও পড়ছি। উনি বলেছেন, আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? যেমন বিরোধী দলের নেতা বলেন, তাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু তার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলেছেন, ওই দিন বলল যে আমার দাড়ি পাকা, আমার চোখে সব পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বছর, আমি 48 সালে জন্মগ্রহণ করেছি, উনি 58 সালে জন্মগ্রহণ করেছেন। এবং এক পর্যায়ে স্পিকারটাকে থামে বলে, এই ধরনের কথা কি ওনাকে কেউ বলেছে? উনি জোর দিয়ে বলেছেন, হ্যাঁ বলেছে। যা হোক, এবং উনি বিরোধী দলের নেতার একটা কথার ব্যাপারে উনি আপত্তি করেছেন। মানে ডক্টর শফিকুর রহমান, জামাতে যিনি আমির, তার সম্পর্কে উনি বলেছেন যে বিরোধী দলের নেতা, উনি মুক্তিযুদ্ধ পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ করেছেন। মানে ওনার বক্তব্যটা কিন্তু ক্লিয়ার যে যার কারণে আমি শহীদ হলাম, যে আমাকে হত্যা করলো, আমি যদি তার দল করি তাহলে সেটাকে কিন্তু ভালো বলার কোনো সুযোগ নেই। যদিও এটা জামাতে ইসলামের উনি আমির, উনি জবাব দিয়েছেন, সেই জবাবটা আমি পরে আসবো, পরে ওনার জবাবটা বলবো। এবং এখানে আরেকটা কথা বলেছেন ফজলুর রহমান সাহেব, এটা আমার মানে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। উনি বলেছেন যে আমাদের নেতা জিয়াউর রহমানকে পেলে এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। এই কথাটা কিন্তু একটা নির্মম সত্য। ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মুক্তিযুদ্ধ চলার সময় যদি জিয়াউর রহমান এই রাজাকারদের হাতে, আলবদরদের হাতে ধৃত হতেন, ধরা পড়তেন, আপনার কি মনে হয় জিয়াউর রহমানকে তারা ছেড়ে যেত? তা মেরে ফেলত। সেই কথাটা যদি ফজলুর রহমান সাহেব বলেন, এর অন্যায়টা কোথায় হলো? উনি এই জাতীয় সংসদে শোক প্রস্তাব নেওয়া হয়েছিল, সে কারণে উনি একটু সমালোচনা করেছেন। উনি বলেছিলেন যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব নেওয়া হয়েছে সংসদে, এটা একটা খুবই দুর্ভাগ্য। উনি এই শোক প্রস্তাবে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়াটা ভুল হয়েছে বলে উনি সংসদের সমালোচনা করেছেন। আরেকটা কথা, যে কথাটা ইদানিং কেউ বলে না এবং বলা জরুরি, আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলে আসছি, সেটা হলো উনি বলেছেন, আমি ওনার কথাগুলি পড়ে শোনাই। উনি বলেছেন পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, 5 আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্রগুলো কোথায়? 5 আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না, সেটার জন্য তদন্ত হওয়া উচিত। আমি জানি না ইনডেমনিটিতে 5 আগস্টের পরের ঘটনাও অন্তর্ভুক্ত হবে কিনা, কিন্তু আমি নিজেও মনে করি এটা হওয়া উচিত নয়। আমি বলেছি যে মাঝখানে কিছুক্ষণ গন্ডগোল হয়েছিল, তাকে বক্তব্য দেওয়ার থেকে বিরত রাখার জন্য নানা রকম কথাবার্তা হয়েছিল, হইচই হয়েছিল, বিরোধী দলের সদস্যরা চিৎকার চেঁচামেচি করেছেন। তখন একটা কথা কিন্তু স্পিকার বলেছেন, সেই কথাটাও আমি মনে করি আপনাদের আমি বলবো, কিন্তু তার আগে আমি বরং শফিকুর রহমান সাহেব কি বলেছেন, জবাবটা দিয়েছেন, সেটা আমি একটু উল্লেখ করবো। শফিকুর রহমান সাহেব বলেছেন তিনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন, ইনি মানে ফজলুর রহমান সাহেব। তিনি বলেছেন আমি বলে থাকি আমি শহীদ
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উনি এটাকে চ্যালেঞ্জ করেছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না। তাহলে কি ওনাকে জিজ্ঞাসা করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করব, কোন আদর্শ অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। খুব চমৎকার কথা, কিন্তু আমার পছন্দ হয়েছে যে ওনার এটা নাগরিক অধিকার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে মানে আপনার জামাতে ইসলাম করা যাবে কি যাবে না, সে আদর্শ গ্রহণ করা যাবে কি যাবে না, সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, সে আলোচনায় আমি যাচ্ছি না। আমি ওনার শেষ কথাটা বলছি যে আমি কোন আদর্শ অনুসরণ করব, আমি কোন দল করব, সেটা আমার নাগরিক অধিকার। একদম চমৎকার কথা, এবং রাষ্ট্র এবং সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আমিও সেই কথাটাই বলি, কে কোন দল করবে তার নাগরিক অধিকার। সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। সংবিধান মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, সংবিধান মানুষকে দল করার স্বাধীনতা দিয়েছে। তাহলে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন কেন? ঠিক আছে, আওয়ামী লীগের বিচার করবেন, করেন বিচার, কিন্তু বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। এটা আপনি নিষিদ্ধ করছেন, সংবিধান লঙ্ঘন হচ্ছে না? তখন লঙ্ঘন হচ্ছে না ভাই? আমি জামাতকেও প্রশ্ন করছি, কারণ আপনারা এটা উদ্যোগ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আপনারাই প্রথম এটাকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমেছিলেন আপনাদের অনুসারী এই এনসিপি ছেলে মেয়েদের নিয়ে। কেন সংবিধান লঙ্ঘন হয় নাই? একজন লোকের অধিকার আওয়ামী লীগ করবে, সে আওয়ামী লীগের আদর্শকে অনুসরণ করতে চায়, কেন দিবেন না? আমি জানি না এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আছে কিনা। আমি স্পিকারের বক্তব্যটা শেষ করতে চাই। যখন ওই হইচইগুলি হচ্ছিল, স্পিকার একটা কথা বলছেন যে মাননীয় সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। এবং তিনি আরো বলেছেন কি, যে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি সরকারি দলের কোনো সদস্যের বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তার বিরুদ্ধে যুক্তি খণ্ডন করুন, কিন্তু শিশুরাও লজ্জা পাবে এই ধরনের আচরণে। আমি স্পিকারের কথাকে সাধুবাদ জানাই। আসলেই সংসদ টেলিভিশনে না ধারাবাহিকভাবে সবাই দেখতে পারে, আমিও মাঝে মাঝে দেখি। আমার বাসায় কোনো শিশু নেই, কিন্তু আমি বলতে পারবো না শিশুরা কি করে। আমি নিজে মাঝে মাঝে কিন্তু ওনাদের আনারিপনা দেখে, ওনাদের অসহিষ্ণুতা দেখে মাঝে মাঝে আমিও লজ্জা পাই। আর যদি শিশুরাও লজ্জা পায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাদের অবস্থানটা কি দাঁড়াবে একবার ভেবে দেখবেন। প্রিয় দর্শক, আমি আজ বেশি কিছু বললাম না, খালি এটুকুই বললাম যে আমরা আগামীতে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সেই দেখার পথে আমরা কতটুকু অগ্রসর হচ্ছি সেটা নিয়ে আপনারা ভাববেন।